এর আগের বার ট্রাম্প শান্ত থেকে জাতীয় ঐক্যে ডাক দিয়েছিলেন। তিনি সিক্রেট সার্ভিসের প্রশংসা করছিলেন এবং কোনো দোষারোপের রাজনীতিতে যাননি। কিন্তু এইবার দেখা গেল যে ট্রাম্প দোষারোপের রাজনীতিতে আছেন। তিনি বলছেন এই রায়ান বাইডেন এবং কামালা হ্যারিসের ধারা উৎসাহিত হয়েছেন। প্রথম ঘটনার পরে সিক্রেট সার্ভিস আরো তাকে জোরালো করা, তার যতটা করা দরকার। ইউ হ্যাভ টু রিমেম্বার হি ইজ নট অনলি এ নমিনি, অলসো এক্স প্রেসিডেন্ট। তো সে তো দুইটাই সিক্রেট সার্ভিসের যে প্রোটেকশন পাওয়ার কথা সেটা উনি পাচ্ছেন। এখন যেটা হয়েছে তার এই পপুলারিটি নিচের দিকে যাচ্ছে। এখন এটাকে কিভাবে টার্ন অ্যারাউন্ড করা যায় একটা সুযোগ পেয়ে গেছে। সুযোগটা সে করে নাই, কিন্তু সুযোগটা হয়েছে ন্যাচারালি। তার প্রতি হেট্রেড আছে, এটা আমি টোটাল কন্ডেম করি, কিন্তু সেটাকে এখন তার স্পিন করছে তার দিকে। ট্রাম্প একটা অভিযোগও করছিলেন। আজকে তিনি ফক্স নিউজকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে এর আগে কামালা এবং বাইডেন বারবার করে বলছিল যে ট্রাম্প গণতন্ত্রের জন্য শত্রু। তাদের এই বক্তব্যে উৎসাহিত হয়ে অনেকে ট্রাম্পের উপর আক্রমণ করার জন্য উৎসাহিত হচ্ছে বলে ট্রাম্প মনে করছেন। এটা কোনো অবস্থায় কাম্য নয়। রাজনীতিতে কোন রকম প্রতিহিংসা অথবা এভাবে কাউকে অ্যাসাসিনেশনের উস্কানি দেয়া, উদরপিণ্ডি বুদর গাড়ি চাপানোর যে অপচেষ্টা, এটা করে কোনো লাভ হবে বলে মনে হয় না। এর আগের বার ট্রাম্প শান্ত থেকে জাতীয় ঐক্যে ডাক দিয়েছিলেন। তিনি সিক্রেট সার্ভিসের প্রশংসা করছিলেন এবং কোনো দোষারোপের রাজনীতিতে যাননি। কিন্তু এইবার দেখা গেল যে ট্রাম্প দোষারোপের রাজনীতিতে আছেন। তিনি বলছেন এই রায়ান বাইডেন এবং কামালা হ্যারিসের ধারা উৎসাহিত হয়েছেন। এই বিষয়টা আপনার কাছে শুনবো যে এটা আসলে কতটা সম্ভব, কিংবা ডোনাল্ড ট্রাম্প এখন এই রাজনৈতিক দোষারোপের মাধ্যমে কি অর্জন করতে চান। দেখুন, ইটস এ ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প সিনড্রোম। সুতরাং সে একটা সুযোগ পেয়েছে। হ্যাঁ, প্রথম বেলায় সে এতটা জাতীয় ঐক্যের এবং আয়রন ফিস্ট আপনারা দেখেছেন, এটা দেখে মনে করেছে হি ইজ দি গাই। এবং তখন কিন্তু জো বাইডেনের এগেনস্টে লড়ছিলেন। তো জো বাইডেন নেমে গেলেন, কামালা হ্যারিস আসলো, এর মধ্যে অনেক পানি গড়িয়ে গেছে এবং একটা ডিবেটও হয়েছে। ডিবেটে ডোনাল্ড ট্রাম্প গোহারা হেরেছে। তো এখন তাকে তো একটা ন্যারেটিভ তৈরি করতে হবে তার যে ফলোয়ারদের জন্য আর কি। এবং জো বাইডেন, আপনার মনে আছে যখন প্রথমবার তার প্রতি গুলি করা হয়, সে কিন্তু তার নিন্দা করেছে, তাকে কল করেছে এবং কোনো অবস্থাতে ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া যাবে না। সুতরাং এটা ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা একটা সিনারিও, যাতে সে তার ফলোয়ারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু আমি বলবো যে প্রথমবারের তুলনায় এবার তো সিক্রেট সার্ভিস আরো বিচক্ষণতার এবং এজিলিটির পরিচয় দিয়েছে। খুব তাড়াতাড়ি ওরা ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, তা না হলে হয়তো একটা প্রাণঘাতী ব্যাপার হতে পারতো। আবার দেখুন, আমি আজকে যে আমাদের কংগ্রেসের যে স্পিকার মাইক জনসনের কথা শুনছিলাম। সে ভদ্রলোক তো নিজে বলেন যে উনি খ্রাইস্টে বিশ্বাস করেন, বিশ্বাসের লোক। উনি প্রভিডেন্সের কথা বলেন যে এবার ডোনাল্ড ট্রাম্প অলৌকিকভাবে বেঁচে গেছেন। তো এখন ট্রাম্প তো ইজ এ লায়ার, সে এত লাই করতে করতে সে নিজের লাইকে বিশ্বাস করা শুরু করে। তো এখন সে তাই করবে। সেটা কতদিন চালাতে যাবে, যদি তার যে রেটিং যদি একটু বাড়ে। কিন্তু রেটিং তো এভাবে করে আর বাড়ার কথা না আসলে। লায়ার কেন বলছেন? সে তো ভিকটিম। এর আগের বারেরটা তো সত্য ঘটনা, আর এবারেরটা কি আপনি মনে করছেন যে এটা সত্য না, কিংবা এই ধরনের ঘটনা পেলে? না, এই কথা সত্যি, তাকে হিট করা হয়েছে। কিন্তু এইটা যে আরেকজন করছে প্রলোভিত হয়ে, অথবা ডেমোক্রেটের কনস্পিরেসি তাকে মারার জন্য, এগুলো তো লাই। এগুলো তো ক্লিয়ারলি প্রথম ঘটনার পরেও প্রেসিডেন্ট জো বাইডেন স্ট্রংলি এটাকে কন্ডেম করেছে এবং সিকিউরিটি চিফ যে ছিল তাকে সে রিজাইন করেছে, তাকে কংগ্রেসের মুখোমুখি করা হয়েছে। এখন নতুন একজন অ্যাক্টিং আছে। এবারের গতবারের তুলনায় এবারটা আরো ফ্যাটাল হতে পারত, কারণ 500 গজের মধ্যে ভিকটিম ডোনাল্ড ট্রাম্পের ইয়েতে ছিল। 800 মিটার যে অস্ত্রটা শুট করতে পারে সে প্রায় 275 মিটারের কাছাকাছি, 275 থেকে 400 মিটারের মধ্যেই ছিল। এবং বলা হচ্ছিল যে সে আসলে তার সাইটে পাচ্ছিল না, ডোনাল্ড ট্রাম্পকে একবারও পায়নি। পেলে হয়তো গুলি করার আশঙ্কাটা তৈরি হতো। এমন হতো এবং এটা প্রাণঘাতী হতো। কিন্তু দেখেন, সিক্রেট সার্ভিস তো তার আগের চেয়ে আরো ভালো দিয়েছে, তাই না? এই যে প্রথম ঘটনার পরে সিক্রেট সার্ভিস আরো তাকে জোরালো করা, তার যতটা করা দরকার। ইউ হ্যাভ টু রিমেম্বার হি ইজ নট অনলি এ নমিনি, অলসো এক্স প্রেসিডেন্ট। তো সে তো দুইটাই সিক্রেট সার্ভিসের যে প্রোটেকশন পাওয়ার কথা সেটা উনি পাচ্ছেন, তাই না? কিন্তু ওইটা নিয়ে কোনো না, ওইটা নিয়ে মিথ্যা কথা বলছেন না, অফকোর্স তার। কিন্তু এইটা নিয়ে, ঘটনাকে নিয়ে যে উনি মিথ্যা কথা বলে যাচ্ছেন যে অন্যদের বেলায়
এক বেলা কারোর বলা উচিত ছিল যে আমাদের মানে ইলেকশন মানে অহিংস হওয়া দরকার, আমাদের সবার ইকুয়াল সুযোগ থাকে, যে কথাটা ডেমোক্রেটরা সবসময় বলে আসছেন, জো বাইডেন বরাবরই বলে আসছেন। আসলে এখন যেটা হয়েছে তার এই মানে পপুলারিটি নিচের দিকে যাচ্ছে, এখন এটাকে কিভাবে টার্ন অ্যারাউন্ড করা যায় একটা সুযোগ পেয়ে গেছে। সুযোগটা সে করে নাই, কিন্তু সুযোগটা হয়েছে ন্যাচারালি, তার প্রতি হেট্রেড আছে, এটা আমি টোটাল কন্ডেম করি, কিন্তু সেটাকে এখন তার স্পিন করছে তার দিকে, এবং তার তার যে সমর্থকরা এই স্পিন তো ওরা লাইক করে। ট্রাম্প তো মিথ্যা কথা বলা, সে মিথ্যা কথা বিশ্বাস করে, তো ডিফারেন্সটা এই জায়গায়। অর্থাৎ ট্রাম্প রাজনীতি করতে এসেছেন, রাজনৈতিকভাবে তিনি একটা সুবিধা পেয়েছেন, সেই সুবিধার ফায়দাটা তিনি লুটে নেওয়ার চেষ্টা করছেন, নিতে চেষ্টা করছেন, রাইট, এক্স্যাক্টলি। একটু আপনাকে এর সাথে যোগ করব, সেটা হলো যে বলা হচ্ছিল সিক্রেট সার্ভিসের কথা, কিন্তু একই সাথে ট্রাম্প একটা অভিযোগও করছিলেন। আজকে তিনি ফক্স নিউজকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে এর আগে কামালা এবং বাইডেন বারবার করে বলছিল যে ট্রাম্প গণতন্ত্রের জন্য শত্রু। তাদের এই বক্তব্যে উৎসাহিত হয়ে অনেকে ট্রাম্পের উপর আক্রমণ করার জন্য উৎসাহিত হচ্ছে বলে ট্রাম্প মনে করছেন। আপনার দেখুন, ট্রাম্প যে কোনো সুযোগ একটা পাবে, একটা বাইলাইন পাবে, সেটা সে ইউজ করবে তার পক্ষে নেওয়ার জন্য। ইজ এ মাস্টার প্ল্যান, সে সাইকোলজিক্যাল মানে প্লেয়ার সে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু সারা জীবন সে চালিয়ে এসেছে। এখন সে সুযোগটা পেয়েছে, সুযোগটা সে তার পক্ষে নিতে যাচ্ছে। এই স্টেটমেন্টের সাথে তাকে গুলি করে কি সম্পর্ক, তাই না? কোনো সম্পর্ক নেই, কিন্তু ন্যারেটিভটা এইভাবে প্লে করছে, ফক্স নিউজ এইভাবে প্লে করছে। এবং আমি আপনাকে বলি যে 35% রিপাবলিকান তাকে বিশ্বাসও করবে যে আসলে ওই বক্তব্যের জন্য এই লোক উদ্বুদ্ধ হয়ে আমাকে গুলি করতে গেছে। ইটস রিমোটলি কানেক্টেড। এই লোক যে লোক করেছে সেটা কনভিক্টেড ফেলন, তাই না? এখন প্রশ্ন হলো যে এই যে জায়গাটা আমি ঠিক জানি না, জিওগ্রাফির সম্পর্কে ধারণা কম, মারো লাগো এবং এটা নিয়ে বলছে এই জায়গাটা আর একটু ওপেন, যেখানে উনি গল্ফ খেলছেন, তাই না? আমার প্রশ্ন হলো 12 ঘন্টা এই লোকটা এখানে লুকিয়ে থাকে কিভাবে, সেটা সিক্রেট সার্ভিসকে আরো ভালোভাবে নজর দেওয়া দরকার। যে তার মানে এই না যে সে কমলা হ্যারিস গণতন্ত্রের শত্রু বলে লোক ট্রাম্পকে মারতে আসছে, এটা আমি বিশ্বাস করি না। আমরা সিক্রেট সার্ভিসের ভূমিকাটা নিয়ে আপনার কাছে এরপরে আসবো, কারণ যে জায়গাটা আক্রমণটা হয়েছে এটা আসলে ট্রাম্পের স্কেডিউলে ছিল না যে তিনি এই সময়টাতে এখানে অবস্থান করবেন। এটা একেবারে আনঅফিসিয়াল একটা বিষয় ছিল এবং খুবই সিক্রেট ছিল। তারপরও এই লোক কিভাবে জানলো, অপেক্ষা করলো 12 ঘন্টা, সেসব বিষয়গুলো নিয়ে সিক্রেট সার্ভিসের ভূমিকা সম্পর্কে জানবো। তার আগে কারিম চৌধুরী আপনার কাছে একটু করিম ভাই জানতে চাই, সেটি হলো যে ট্রাম্প এখন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, কারণ এর আগেও তার উপর একটা হামলা হয়েছিল। সেই হামলার পর আমরা দেখেছি রিপাবলিকান যে কনভেনশন হয়েছিল সেখানে কিন্তু ট্রাম্পকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছিল। সব পুরো রিপাবলিকানরাই তাকে একসাথে, তিনি কানে পট্টি বেঁধে গিয়েছিলেন, আপনার হয়তো মনে আছে ঠিক এই ঘটনার পরপরই। এইবার ট্রাম্পের কি ধরনের রাজনৈতিক ফায়দা লোটার কিংবা সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হবে এই হামলার কারণে? যে আপনার সাউন্ডটা মিউট করা আছে করিম ভাই। জি দেখুন, প্রথমেই এই ঘটনার জন্য আমরা ডেমোক্রেটরা এবং এই দেশের সাধারণ আমেরিকানরা কোনোভাবেই এই জাতীয় ঘটনার কোন রকম উৎসাহ দেয় না এবং এটাকে সমর্থন করে না। আপনি জানেন যে ডেমোক্রেটরা গতবারের ঘটনার পরে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, তখন ডেমোক্রেটিক পার্টি না শুধুমাত্র ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তিনি নিজেও কল করেছেন এবং তার যে নিরাপত্তার বিষয়ে যদি কোনো এক্সট্রা কোনো সতর্কতা নেওয়া দরকার সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে হোয়াইট হাউস থেকে এবং প্রশাসন থেকে। এটা কোনো অবস্থায় কাম্য নয়। রাজনীতিতে কোন রকম প্রতিহিংসা অথবা এভাবে কাউকে অ্যাসাসিনেশনের উস্কানি দেয়া, এবং ট্রাম্প যেটা বলছে যে ডেমোক্রেটরা উস্কানি দিচ্ছে, রাজনীতির ভাষাটা যদি ট্রাম্প বুঝতো তাহলে আমাদের এখানে 6 জানুয়ারি হতো না। যার ফলে কারা কি ধরনের উস্কানি দিচ্ছে সন্ত্রাসের জন্য আমেরিকানরা পরিষ্কার করে বুঝতে পারছে। অতএব উদরপিণ্ডি বুদর গায়ে চাপানোর যে অপচেষ্টা, এটা করে কোনো লাভ হবে বলে মনে হয় না। পতন যেভাবে শুরু হয়েছে, সব নাম্বারগুলো যেভাবে বিভিন্ন সুইং স্টেট থেকে আসতেছে, এতে করে তার এখন মনে খুব ভয় ঢুকে গেছে। যার ফলে ডেমোক্র্যাটদেরকে তারা যাতে আর তার বিপক্ষে শক্তিশালী কোনো অবস্থান নিতে না পারে, সেই জন্য এটা দিয়ে সে নিজেকে আসলে একটা অনেকটা সেভ দ্য ফেস, এটা একটা অবস্থান আর কি, যে এটা করার। তবে আমরা মনে করি
বর্তমানে তার যেহেতু দিস ইজ দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট, আমরা যতটুকু জানছি মধ্যে, যদিও ঘটনার বিস্তারিত আরো হয়তো আসবে আগামী দিনগুলোতে, ওয়েল ডিটেইল আমরা জানতে পারবো, ইট ইজ টু কুইক কমেন্ট করার জন্য। যতটুকু আমরা নিউজ মিডিয়াতে দেখছি তাতে মনে হয় যেন দিস ইজ দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট তাকে করা হয়েছে। একটা জিনিস আপনাকে বলে রাখতে বলবে যে ডেমোক্র্যাটরা প্রত্যেক বছরে যখনই কংগ্রেসে যায় তখনই বলে যে আর্ম কন্ট্রোল, যেগুলো এই জাতীয় মারণাস্ত্র যেগুলো যেগুলো যুদ্ধে ব্যবহার হয়, এই জিনিসগুলো যাতে জনগণের হাতে না যায়, এবং যদি একান্তই যেতেই হয় কোনো কোনো স্টেজে, সেই ক্ষেত্রে যেন কিছু পরীক্ষা নিরীক্ষা, তাদের যোগ্যতা, তাদের মানসিক চিন্তা চেতনা সম্পর্কে জানার ব্যবস্থা করা হয়, একটু যাচাই বাছাই করে অস্ত্রগুলো দেওয়া হয়। রিপাবলিকানরা প্রত্যেকটা সময় এই বিলটাকে ব্যাটো দিয়ে আসছে কংগ্রেস, যার ফলে আজকের এই জাতীয় মারণাস্ত্রগুলো যেগুলো AK-47 রাইফেল, মানে একই সময়ে অনেকগুলো মানুষকে হত্যা করা যায়, এরকম অস্ত্র তো সাধারণ মানুষের ক্ষেত্রে আপনার পার্সোনাল সেফটির জন্য দরকার হয় না, এটা যুদ্ধ ক্ষেত্রে মাত্র ব্যবহার হয়। তাহলে আমাদের রিপাবলিকান বন্ধুরা যদি কোনো আসলে এখনো ইচ্ছা করে, যেমন আমাদের মাইক জনসনের কথা বলছেন স্পিকার, খুব বড় বড় কথা বলছেন, why not you take a bill to the floor and solve it totally right there? Instead, you taking advantage of all those unexpected situations. রাইফেল অ্যাসোসিয়েশন তো সবসময় তাদেরকে এন্ডোর্স করে রিপাবলিকানদেরকে, সো তারা তাদের বিরুদ্ধে কেন যাবে? আপনি জানেন যে NRA spend millions of dollars and all this money going to the Republican front. Every congressional district they are spending that money. So all these congressmen talk about against the violence, against gun, against all those arms, automatic arms. But when they go to the Congress, they said, "Oh, it is our constitutional right." They do not want to block it. They do not want to ban it. করিম ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, সেটা হলো যে লাইসেন্সের বিষয়টি। কিন্তু আমি এর সঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে যখন রায়ান রুথের ব্যাপারে আলোচনা হচ্ছে, তার ইউক্রেনের ব্যাপারে খুব এক ধরনের সহানুভূতি দেখা যাচ্ছে। তিনি ইউক্রেনে নিজে গিয়েছেন যুদ্ধ করতে, যদিও তার কোনো সামরিক ট্রেনিং নেই। তারপর তিনি আফগান যোদ্ধাদেরকে সেখানে কিভাবে নিয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে নানা সময় সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান, অর্থাৎ তিনি বারবার করে একটাই কথা বলেন, তার যে সহানুভূতি রাশিয়ার প্রতি, কিংবা তিনি আসলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তিনি ইউক্রেনকে কোনো সহযোগিতা করবেন না, ন্যাটোর বিরুদ্ধে তিনি অবস্থান নেওয়ার কথা বলেন। এইসব বিষয় কি রায়ান রুথকে কোনোভাবে উৎসাহিত করতে পারে? আমার মনে হয় না রায়ান ওই লেভেলের ইন্টারন্যাশনাল থিঙ্কার বলে মনে হয় না, ওই লেভেলের সে লোক নাই। হি ওয়াজ ওয়ান অফ দ্য মার্সেনারি। আপনি জানেন যে ইউএস মিলিটারি হ্যাজ নট ডাইরেক্ট ইনভলভ এনগেজমেন্ট ইন ইউক্রেন। আমাদের এখান থেকে কিছু রিটায়ার্ড আর্মি পার্সোনেল সারা পৃথিবী থেকেই তারা নিচ্ছে, তারা পেইড সোলজার, তারা ইন্ডিপেন্ডেন্টলি যাচ্ছে। যদিও ইউএস গভর্নমেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং দে সেড ডু নট স্টেপ ইনটু দ্য ইউক্রেন বিকজ আমেরিকান উইল বি টার্গেটেড স্পেশালি টু ক্যাপচার, নট টু কিল অল, টু ক্যাপচার, টু শো দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া দ্যাট আমেরিকানস আর ইনভলভ অ্যাটাকিং রাশিয়া। সো এটা একটা বড় ধরনের পলিটিক্যাল বিষয় আছে। সেই ক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্ট সবসময় আমেরিকান সিটিজেনকে নিষেধ করে আসে ওখানে যাবা না। অতএব রায়ান রুথ যদি কোনো সেই কথা এখন বলে যে আমি ইউক্রেনের সাথে সিকিউরিটির জন্য আমি তাকে my president, I don't think so it will be accepted. How much? I don't think so there is any ground. But যে কথাটা আমরা বলবো হয়তো তদন্তের পরে আসল কারণটা জানা যাবে, যে যেহেতু আগের যে আততায়ী ছিলেন তিনি মারা গিয়েছিলেন, এখন যেহেতু রায়ান রুথকে জীবিত ধরা হয়েছে, হয়তো তার কাছ থেকে তদন্ত সংস্থাগুলো বের করে আনতে পারবে। প্রফেসর জুয়েল ভাই, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি করিম ভাইয়ের সাথে। এই যে দেখেন, এই যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে গান নিয়ে যে কথাটা করিম ভাই বললেন, যে জনসন চায় এখনই সে বিল আনতে পারে, এখনই একটা বিল পাস হয়ে যেতে পারে। একটা জিনিসটা অনেকবার চেষ্টা করেছে, ইউনিভার্সাল ব্যাকগ্রাউন্ড চেক। সে একজন ফেলনের কাছে কিন্তু গান বিক্রি করা যাবে না, কিন্তু এই ইউনিভার্সাল একটা জিনিস, সিম্পল একটা জিনিস করে, তাহলে অনেক গান ভায়োলেন্স কমে যাবে। আরেকটা ব্যাপার হলো, দেশের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এটা কালচারাল, নট লজিক্যাল। যে 1776 এ যখন মানে বিল অফ রাইটস হয়েছে, এটা করা হয়েছিল যে যদি রাষ্ট্র কখনো জনগণের বিরুদ্ধে যায় তারা আর্মস তুলতে পারবে। তারপরে তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা, সিকিউরিটির ব্যাপারটা নিয়ে এসেছিল। তখন কি ছিল? তখন ছিল টোটা বন্ধ, তাই না?
একটা গুলি করে আবার খুলে আরেকটা ঢুকাইতে আপনি আরেকজনকে মারতে পারবেন না। এখন AK-47 যেটা যুদ্ধে ইউজ করে, যে করিম ভাই বলেছেন, এটা মিনিটে মানে অনেক রাউন্ড গুলি ছুটতে পারে, অনেককে হত্যা করতে পারে। এই সিম্পল জিনিসগুলো আসছে নাকি জানেন? আমি সাউথে থাকি, এটা কালচারের। আমি দুই একবার মানে বাম টিন্টু দিতে গান শপ, তার একটা ফ্যান ফায়ারের মতো গান শপে গান যে শো গুলো হয় ওখানে যায়, পিকনিকের মতো, আনন্দের মতো। এই কালচারটা ওদেরকে চেঞ্জ করতে হবে এডুকেশনের মাধ্যমে, শুধু ভোটাভুটির মাধ্যমে না। কারণ তাদের একটা বিগেস্ট রিপ্রেজেন্টেশন আছে। আপনি এনআরএ এর কথা বলছেন, এটা একটা লবিস্ট গ্রুপ, তারা পয়সা বানায়, এই যে মানুষের এই অনুভূতিকে কাজে লাগে। কিন্তু এই কালচারটাকে আমাদের ফাইট করতে হবে, যে দেখো সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কেউ বাদ দিতে বলছে না, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট থাকবে, কিন্তু এটা কিভাবে কন্ট্রোল, কিভাবে এটা গান ভায়োলেন্সকে নিচে নামানো যায়। এভরি আদার উইকে বাংলাদেশে মানে আমেরিকাতে ঘটনাগুলো ঘটছে, জর্জিয়াতে হলো, যে কোনো মুহূর্তে এটা হতে পারে। সুতরাং করিম ভাই ঠিকই বলেছেন, যদি রিপাবলিকানটা আসলেই মানে ওদের সদিচ্ছা থাকতো, তাহলে এখনই উইদিন এ উইক a bill can be passed and President Biden is signing this into law. If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।